ক্যালিফোর্নিয়ার সুন্দর পাহাড় আর ওখানকার চমৎকার সব দৃশ্য দিয়েই আমাদের গল্পটা শুরু হয়। এই পাহাড়গুলো ঠিক পাশেই একটা রিসর্টে আমরা দুই বান্ধবীকে দেখি। তাদের নাম সোফি আর ক্যালি। তারা দুজনেই এসেছে উইকেন্ডটা একটু এনজয় করতে। তাদের পরিকল্পনা হলো পরের দিন তারা এই এলাকার সবচেয়ে উঁচু পাহাড়ে উঠবে, যেটার উচ্চতা প্রায় 10,000 ফিট। সোফি তার ক্যামেরায় এসব সুন্দর মুহূর্তগুলো রেকর্ড করছিল। ঠিক তখনই ক্যালি তার লকেটটা বের করে ওর বয়ফ্রেন্ড ভিকির কথা ভাবতে থাকে। ভিকিও আগে ওর সাথে এখানে এসেছিল, কিন্তু এখন সে আর এই পৃথিবীতে নেই। ভিকির কথা মনে করে ক্যালি কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তারপর লকেটটা ব্যাগে রেখে দেয়। একটু পরেই সেখানে একটা জিপ গাড়ি নিয়ে 4 জন ছেলে এসে পৌঁছায়। তাদের হইচই আর আনন্দ দেখে বোঝা যাচ্ছিল যে তারাও ছুটি কাটাতে এখানে এসেছে। সোফি আর ক্যালি আওয়াজ শুনে বাইরে এসে তাদের দেখতে থাকে। তখনই যশ নামের একটা ছেলের নজর পড়ে সোফির উপর, আর প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। কিছুক্ষণ পর যশ এসে তাদের দরজায় নক করে। বেশ সাবলীলভাবে নিজের পরিচয় দিয়ে সে মেয়ে দুটোর সাথে কিছুটা ফ্লার্ট করার চেষ্টা করে। কথা বলতে বলতেই সে তাদের রাতের পার্টিতে আসার জন্য বলে, যেখানে তারা সব বন্ধুরা মিলে একটু আড্ডা আর আনন্দ করবে। সোফি একটু চটপটে আর মিশুক টাইপের মেয়ে। ওর ইচ্ছে ছিল পার্টিতে যাওয়ার, কিন্তু ক্যালি সরাসরি না করে দেয়। বান্ধবীর মন রাখতে সোফিও শেষমেশ যাওয়ার পরিকল্পনা বাদ দেয়। এরপর আমাদের সেই ছেলেদের গ্রুপটাকে দেখানো হয়। তাদের মধ্যে জ্যাক নামের একটা ছেলে জানায় যে রিসর্ট ম্যানেজার তাদের বলেছে এই সময় পাহাড়ে চড়া বেশ ঝুঁকিপূর্ণ, কারণ ওপরে প্রচুর বরফ জমে আছে আর এখন কেউ ক্লাইম্বিং করতে যাচ্ছে না। এরই মধ্যে রনি আর টেইলার মজা করে বলতে থাকে যে যশের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, অথচ এখানে এসেই সে মেয়েদের সাথে ফ্লার্ট শুরু করে দিয়েছে। যশ তখন সেখানে এসে হাসতে হাসতে বলে যে আমি তো জাস্ট একটু মজা করার উশিলা খুঁজছি, আর তোমরা আমারই বদনাম করছো। বাড়িঘর থেকে দূরে উইকেন্ড কাটাতে এসে একটু আধটু আনন্দ তো করাই যায়। ওদিকে কেবিনের ভেতর সোফি ক্যালিকে বোঝানোর চেষ্টা করছিল। সে বলে, চলো না ওদের পার্টিতে অল্প সময়ের জন্য ঘুরে আসি, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো, কারণ কাল ভোরেই তো আমাদের পাহাড়ে চড়তে যেতে হবে। প্রথমে রাজি না হলেও সোফির জোড়াজুড়িতে ক্যালি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। রাত হতেই সবাই মিলে ক্যাম্পফায়ার জ্বালিয়ে চারপাশে গোল হয়ে বসে। সোফি খুব দ্রুতই সবার সাথে মিশে যায় আর বেশ মজা করতে থাকে, কিন্তু ক্যালি সেখানে একদম চুপচাপ বসেছিল। ছেলেরা জানায় যে তারা সবাই কলেজের বন্ধু আর অনেক বছর পর সবাই মিলে একসাথে ঘুরতে এসেছে। আড্ডার মাঝেই সোফি যশের হাতে একটা অদ্ভুত ঘড়ি দেখে সেটা নিয়ে মজা করে। তখন যশ বলে যে এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এতে একটা পার্সোনাল লোকেটার আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে বিপদে পড়লে শুধু একটা বাটন টিপলেই স্যাটেলাইটে সিগন্যাল চলে যাবে আর দ্রুত সাহায্য পৌঁছে যাবে। আড্ডার মাঝেই সোফি কথায় কথায় জানিয়ে দেয় যে কাল সকালে তারা দুজনেই এই এলাকার সবচেয়ে উঁচু পাহাড় এন্টিলাতে চড়তে যাচ্ছে। এটা শুনে ছেলেরা বেশ অবাক হয়ে যায়। তারা বলে, আমাদেরও ওখানে যাওয়ার ইচ্ছে, কিন্তু আমরা তো অতটা অভিজ্ঞ নই। ক্যালি খুব একটা কথা বলছিল না। সে বিশ্রাম নেওয়ার জন্য নিজের কেবিনে ফিরে যায়, কিন্তু সোফি আরও কিছুক্ষণ ছেলেদের সাথে আড্ডা দিতে থেকে যায়। তখন যশ বলে, কাল আমরাও পাহাড়ে চড়ব, তবে অন্য একটা রাস্তা দিয়ে। এটা শুনে সোফি হাসতে হাসতে যশকে খ্যাপাতে থাকে। সে বলে, তোমরা তো সোজা রাস্তা দিয়ে চড়তে পারবে না, তাই সহজ রাস্তা খুঁজছো তো, যাই করো, আমরাই তোমাদের আগে চূড়ায় পৌঁছাবো। যশ তখন সুযোগ বুঝে আবারও ফ্লার্ট করে বলে যে তুমি চাইলে রাতে আমার কেবিনে এসে আমাকে ক্লাইম্বিং শেখাতে পারো। আসলে সে ইশারায় সোফিকে রাত কাটানোর প্রস্তাব দিচ্ছিল। সোফিও মনে মনে যশকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে কথাটা মজায় উড়িয়ে দেয়। ওদিকে ক্যালি নিজের কেবিনে বসে ক্যামেরা অন করে তার বয়ফ্রেন্ড ভিকির পুরনো ভিডিওগুলো দেখছিল। ভিডিওতে ভিকি বলছিল যে সে 3 বার এন্টিলাও পাহাড়ে চড়েছে, আর ক্যালির জন্য এটাই হবে প্রথমবার। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে ক্যালি আর ভিকির প্রথম দেখা হয়েছিল রক ক্লাইম্বিং প্র্যাকটিসের সময়। এসব মনে করে ক্যালি খুব ভেঙে পড়ে, কারণ পাহাড় থেকে পড়েই ভিকি মারা গিয়েছিল। অন্যদিকে সোফি পার্টিতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। নেশার ঘোরে সে যশকে কিস করে বসে। এরপর যখন সোফি ওয়াশরুমে যায়, তখন বাকি বন্ধুরা যশকে বোঝাতে শুরু করে যে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই এসব লটরপটর থেকে তার দূরে থাকা উচিত। যশ তখন তার বন্ধুদের বলে, আগামী 40 বছর তো ওই একই মেয়ের সাথেই কাটাতে হবে, তাই এখন একটু আধটু এনজয় করলে কি আর এমন ক্ষতি হবে। এই বলে সে সোফির পিছু নেয়। সোফি যখন ফিরছিল, হঠাৎ যশ এসে ওর পথ আটকে দাঁড়ায় আর ওর সাথে জবরদস্তি শুরু করে। সোফি বারবার ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যশ নেশার ঘোরে হিতাহিত জ্ঞান হারিয়ে সোফির সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে দেয়। চিৎকার শুনে বাকি ছেলেরা দৌড়ে এসে যশকে টেনে সরিয়ে দেয়। এই ভাগে সোফি ভয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালায়। ছেলেরা বুঝতে পারে সোফি পুলিশে খবর দিলে তাদের সবার বিপদ, তাই তারা ওকে বোঝানোর জন্য খুঁজতে থাকে। তারা ভেবেছিল যশ নেশার ঘোরে ভুল করেছে, এটা বলে সোফিকে শান্ত করবে, কিন্তু সোফি তখন কাউকেই বিশ্বাস করতে পারছিল না। সে প্রাণ ভয় পালাচ্ছিল। এক পর্যায়ে তারা সোফিকে ধরে ফেলে আর রাগের মাথায় যশ ওকে একটা জোরে ধাক্কা দেয়। পাহাড়ের ঢাল দিয়ে নিচে পড়ে গিয়ে সোফি মারাত্মকভাবে আহত হয়। ওদিকে হট্টগোল শুনে ক্যালির ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে আগুনের পাশে কেউ নেই। ওর মনে খটকা লাগে, তাই ক্যামেরা অন করেই সে সোফিকে খুঁজতে বেরোয়। অন্যদিকে সেই 4 জন ছেলে সোফির কাছে পৌঁছায়। নিচে পড়ে গিয়ে সোফির শিরদাঁড়া ভেঙে গিয়েছিল, কিন্তু সে তখনও বেঁচে ছিল। রনি ভয়ে পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু যশ ওকে বাধা দেয়। যশ বলে, পুলিশ এলে সবার আগে আমাদেরই ধরবে, কারণ আমার মুখে সোফির নখের আঁচড় আছে আর জ্যাকের হাতেও ও কামড়ে দিয়েছে। এখন আমাদের বাঁচার একটাই পথ, ওকে এখানেই শেষ করে দেওয়া। রনি আতকে উঠে বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? আমরা পুলিশকে বুঝিয়ে বলতে পারবো যে এটা একটা দুর্ঘটনা ছিল। কিন্তু যশ উল্টো রনিকে হুমকি দিয়ে বলে
বলে পুলিশ কিচ্ছু বিশ্বাস করবে না, উল্টো আমাদের অন্তত 20 বছরের জেল হয়ে যাবে। সোফি ওদের কাছে অনেক অনুনয় বিনয় করে, কিন্তু কেউ ওর সাহায্যে এগিয়ে আসে না। এরপর যশ একটা পাথর তুলে খুব নির্দয়ভাবে সোফিকে আঘাত করে মেরেই ফেলে। তারপর সে দলের সবাইকে এই অপরাধে সামিল করে নেয়, যাতে কেউ পরে পিছিয়ে যেতে না পারে। ওদিকে ক্যালি দূর থেকে এই সব কিছু দেখে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে সে সবকিছু নিজের ক্যামেরায় রেকর্ড করতে থাকে। এরপর পুলিশের কাছে এটাকে দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য তারা সোফির নখ পরিষ্কার করে ওকে ঢাল থেকে নিচে ফেলে দেয়, কিন্তু এটা দেখে ক্যালি ভয়ে চিৎকার করে ওঠে। ওদিকে ছেলেরা বুঝতে পারে যে ক্যালি সবকিছু ক্যামেরায় রেকর্ড করে নিয়েছে। এখন সবাই ওকে ধরার জন্য ওর পেছনে ছোটে, আর ক্যালি প্রাণ ভয়ে দৌড়তে শুরু করে। যশ বলে যে ক্যালি যদি এই ক্যামেরা নিয়ে পুলিশ পর্যন্ত পৌঁছে যায় তবে তারা সবাই ফেসে যাবে, তাই যে কোনো উপায়ে ক্যালিকেও শেষ করে দিতে হবে। ধীরে ধীরে সকাল হতে শুরু করে। ক্যালি তাড়াহুড়ো করে কেবিনে পৌঁছে নিজের ব্যাগটা তুলে নেয়। ছেলেরা ওকে ধরার আগেই সে দৌড়ে গিয়ে পাহাড়ের একেবারে খাঁড়া দিক গিয়ে চড়া শুরু করে দেয়। ওর মনে হচ্ছিল যে ছেলেরা এই খাঁড়া পাহাড়ে চড়তে পারবে না, কারণ তারা অতটা অভিজ্ঞ নয়, কিন্তু ওকে ধরার জন্য টেইলারও পাহাড় চড়া শুরু করে দেয় আর যে কোনো উপায়ে ওকে ধরার চেষ্টা করে। এই তাড়াহুড়োতেই ক্যালির ব্যাগ থেকে কিছু দরকারি সরঞ্জাম নিচে পড়ে যায়, কিন্তু ক্যালি না থেমে এগিয়ে যেতে থাকে। টেইলার ওর খুব কাছে পৌঁছে যায়। তখনই ক্যালি পা দিয়ে তাকে একটা জোরে ধাক্কা দেয় আর সে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। টেইলারের পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে আর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রনি রাগে ফেটে পড়ে বলে, আমি কোনোভাবেই ওই মেয়েকে পালাতে দেব না। এরপর তারা টেইলারকে কেবিনে নিয়ে যায় এবং কিছু পেইন কিলার দিয়ে বিশ্রাম নিতে বলে, যাতে এই ফাঁকে তারা ক্যালিকে খুঁজে বের করতে পারে। ওদিকে ক্যালি পাহাড়ের অনেকটা উপরে উঠে গিয়েছিল, কিন্তু ওর সাথে থাকা জরুরি সরঞ্জাম আর দড়ি নিচে পড়ে যাওয়ায় সে বিপদে পড়ে যায়। ব্যাগে শুধু একটা সেফটি গিয়ার ছিল, যেটা হয়তো কাজে লাগতে পারে, কিন্তু হাতে গ্লাভস না থাকায় আর কোনো ইকুইপমেন্ট ছাড়া খাড়া পাহাড়ে চড়া ওর জন্য অসম্ভব হয়ে পড়ছিল। ওদিকে সেই 3 জন ছেলেও পাহাড়ের নিচে পৌঁছে যায়। তাদের কাছে পাহাড় চড়ার সব ধরনের আধুনিক সরঞ্জাম ছিল। তারা আলোচনা করে যে ক্যালির মতো খাড়া দিক দিয়ে তারা উঠতে পারবে না, তাই অন্য কোনো সহজ রাস্তা দিয়ে উপরে উঠে ক্যালিকে ধরতে হবে। ক্যালির মোবাইল ফোনটাও ওদের হাতে পড়ে গিয়েছিল, যেটা যশ নিজের কাছে রেখে দেয়। তখনই যশের মনে পড়ে যে সে কেবিনে নিজের গ্লাভস ফেলে এসেছে। সেগুলো আনার জন্য সে দ্রুত একবার কেবিনে যায় এবং ফিরে এসে 3 জনে মিলে সহজ রাস্তা দিয়ে পাহাড় চড়া শুরু করে। ওদিকে ক্যালি কোনো ধরনের সেফটি ছাড়াই পাহাড় বাইছিল, যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। হঠাৎ ওর হাতের ঠিক পাশেই একটা বিষাক্ত সাপ এসে থেমে যায়। সামান্য নড়াচড়া করলেই সাপটা কামড়ে দেবে। ক্যালি খুব সাবধানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং সাপটা চলে যাওয়ার অপেক্ষা করে। কিছুক্ষণ পর সাপটা চলে গেলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু গ্লাভস না থাকায় পাথর ধরতে গিয়ে ওর হাত ফেটে রক্ত বেরোচ্ছিল আর প্রচন্ড ব্যথা করছিল। শরীরের শেষ শক্তি জোগানোর জন্য সে কিছুটা থেমে জল খেয়ে নেয়, কিন্তু ব্যাগে রাখার সময় হুট করে ক্যালির জলের বোতলটা নিচে পড়ে যায়। ওপর থেকে যশ এই দৃশ্য দেখে অট্টহাসি হাসে আর নিজের বোতল থেকে জল খেয়ে ক্যালিকে খ্যাপাতে থাকে। শুধু তাই নয়, যশ ক্যালির ফোন থেকে ওর ইনস্টাগ্রাম আইডিতে আজে বাজে সব পোস্ট দিতে থাকে, যাতে ক্যালি মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু ক্যালি বুঝে গিয়েছিল যে ওরা যে কোনোভাবে ওকে দুর্বল করতে চাইছে, তাই সে